টেক গল্পে আমরা এখন জানবো এম কমার্স এবং ই কমার্স সম্পর্কে। আর তাই আজকের টেক গল্পে আমরা আমন্ত্রণ জানিয়েছি সিটি ব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং কান্ট্রি অফিসার মামুন রশিদকে। স্বাগতম আমাদের অনুষ্ঠানে। সাধারণ মানুষের একটা প্রশ্ন আছে, তারা অনেক বেশি মিলাতে পারে না বাণিজ্যিক ব্যাংক এবং ডিজিটাল বাংলাদেশ এই দুটো শব্দকে। এই দুটো শব্দকে আপনি কিভাবে সম্পর্কিত করবেন? বাণিজ্যিক ব্যাংক আশেপাশে তাকিয়ে দেখুন, এই যে বিদ্যুতের বাতি জ্বলছে, পিছনে টেলিভিশন, আপনার পরিধেয় বস্ত্র, চেয়ার টেবিল, এই সবগুলোর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে বাণিজ্যিক ব্যাংক। হয়তো বাণিজ্যিক ব্যাংক তাকে অর্থায়ন করেছে, কিংবা এই লাইটটি যদি বিদেশ থেকে আনা হয়ে থাকে, সেই লাইটটি আমদানির ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক সম্পৃক্ত ছিল। এই বিদ্যুৎ চলাচলের ক্ষেত্রে বিদ্যুৎ প্লান্ট, সেখানে বাণিজ্যিক ব্যাংক হয় অর্থায়ন করেছে কিংবা আমদানি রপ্তানির সাথে জড়িত। তেমনটি যখন আপনি প্রযুক্তি ব্যবহারের কথা বলবেন, ব্যাংকিং খাতে কিংবা অর্থায়নের খাতে কিংবা আর্থিক জগতের খাতে বাণিজ্যিক ব্যাংকগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটা হতে পারে যে বাণিজ্যিক ব্যাংকগুলো যে পেমেন্ট করছে, টাকা পৌঁছে দিচ্ছে বিদেশ থেকে, টাকা যে বেনিফিশিয়ারি দোরগোড়ায়, গ্রামে গঞ্জে নগরে, সেটা বাণিজ্য ব্যাংক সম্পৃক্ত। সেখানে টেকনোলজির ব্যবহার করা হচ্ছে। বাণিজ্য ব্যাংক অনেক পেমেন্ট সেটেলমেন্ট করছে, আপনার টাকা আরেকজনকে দিচ্ছে কিংবা আপনার পে অর্ডার আরেকজনের কাছে পৌঁছে দিচ্ছে। আপনি একজনের পক্ষে চেক লিখছেন, চেকটি আরেকজন সেটা ড্র করছে, তার এগেনস্টে ক্যাশ টাকা তুলছে। সেখানে প্রতিটি জায়গায় কিন্তু বাণিজ্যিক ব্যাংক সম্পৃক্ত রয়েছে। যেমনটি আমরা এখন দেখছি যে মোবাইল ফোন কোম্পানিগুলোকে, যেখানে বাংলাদেশে এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে কিংবা ক্ষমতায়নের ক্ষেত্রে কিংবা কানেক্টিভিটির ক্ষেত্রে মোবাইল ফোনগুলো আজকে আমাদের 15 কোটি জনগোষ্ঠীর মধ্যে প্রায় 5 কোটি জনগোষ্ঠী অলরেডি মোবাইল ফোনের ব্যবহারকারী হয়েছে, এবং তার মাধ্যমে যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, তারা সামাজিক বিবর্তনের ক্ষেত্রে, সমাজ প্রগতির ক্ষেত্রে একটি বিরাটভাবে কাজ করছে। এবং সেইখানে শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংকগুলো মোবাইল ফোন কোম্পানিগুলোর সাথে সম্পৃক্ত নয়, মোবাইল ফোনকে ব্যবহার করে কিভাবে গ্রাহকের কাছে কিংবা গ্রাহকদের মধ্যে, গ্রাহকদের এক গ্রাহক থেকে আরেক গ্রাহকের কাছে টাকা পৌঁছে দিবে, সেইভাবে আমরা কাজ করছি এম কমার্স। সেই ক্ষেত্রে এম কমার্সের ক্ষেত্রে আমরা কিছুগুলো বাধার সম্মুখীন হচ্ছি, সেগুলো আমরা হয়তো পরে আলোচনা করব। তেমনটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, সেখানে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। পেমেন্ট গেটওয়ের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। অটোমেটেড ক্লিয়ারিং হাউস নিয়ে কাজ হচ্ছে, অটোমেটেড আর ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক নিয়ে কাজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে যতদিন জনগোষ্ঠী কিংবা মানুষ কিংবা আমদানি রপ্তানির ক্ষেত্রে, পেমেন্ট সেটেলমেন্টের ক্ষেত্রে ইলেকট্রনিক কার্যক্রম ব্যবহার বাড়বে, ততদিন ব্যাংকিং কার্যক্রমও তার সাথে সম্পৃক্ত থাকবে। আমাদের দেশে এম কমার্স বা মোবাইলের মাধ্যমে যে লেনদেনের কথা যদি আমি বলি, সেটার ভবিষ্যৎ কিরকম? অলরেডি কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু বাণিজ্যিক ব্যাংকে এম কমার্স চালু করার জন্য অনুমোদন দিয়েছে, কিন্তু এখানে একটি বিরাট ব্যাপার রয়েছে, এবং বাণিজ্যিক ব্যাংকগুলো সুইটেবল প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কাজ করছে। কিন্তু এখানে একটি ব্যত্যয় ঘটেছে। সেই ব্যত্যয়টি হচ্ছে, এখানে সমস্ত অনার্স অ্যাকাউন্টেবিলিটি, ফ্রড, অ্যান্টি মানি লন্ডারিং এগুলা, কিংবা যে ডিস্ট্রিবিউশন পয়েন্টের অ্যাক্রিডেশন, এগুলো সবগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে, মোবাইল কোম্পানিগুলোকে নয়। যখন এম কমার্স নিয়ে আলোচনা শুরু হয়েছিল, আমাদের ব্যাংকিং জগতের কিংবা সুশীল সমাজের কেউ কেউ যে প্রশ্ন তুলেছিলেন যে ব্যাংকিং কার্যক্রম কি মোবাইল কোম্পানিগুলোকে দিয়ে দেওয়া উচিত কিনা। সো আপনি যেটা আফ্রিকায় আমরা যেটা দেখেছি, কিংবা মধ্যপ্রাচ্যে যেটা দেখেছি, কিংবা ভারতও যেটা দেখেছি, সেখানে মোবাইল ফোন কোম্পানিগুলো একটা বিরাট ভূমিকা রয়েছে। কিন্তু বাংলাদেশে কিছুটা ব্যতিক্রম হয়েছে, যেখানে বলা হয়েছে, আগেই বলেছি যে ব্যাংকগুলো উইল বি ইন কমান্ড। সুতরাং অ্যান্টি মানি লন্ডারিং কিংবা সেলস পয়েন্ট অ্যাক্রিডেশন কিংবা ফ্রড ফরজারি ম্যানেজমেন্ট, সেগুলোর ব্যাপারে জবাবদিহি করা হয়েছে ব্যাংকগুলোকে। ব্যাংকগুলো এই ব্যাপারে স্ট্রাগল করছে এখনো। যখন এই প্ল্যাটফর্ম রেডি হবে, ব্যাংকগুলো এগিয়ে যেতে পারবে বলে আমাদের বিশ্বাস। আমরা তো এখন, আমরা বলতে আমি আরবান কনটেক্সটের কথাই মূলত বলতে চাচ্ছি, যে আমরা এখন প্লাস্টিক কার্ড বা এটিএম কার্ড ইউজ করছি। এই এটিএম কার্ড ব্যবহারে বাংলাদেশের অবস্থানটা কোথায় এখন? অনেক বেড়েছে, আরো বাড়া উচিত। আপনি জানেন যে একটা পর্যায়ের যদি এটিএম কার্ড ইউজ না হয় কিংবা ক্রেডিট কার্ড ইউসেজ বাড়ানো না যায়, তাহলে কিন্তু ক্রিটিক্যাল মাস হয় না, এটা একটা বাণিজ্যিকভাবে লাভজনক হয় না।
ইউজারদের আরো বেশি দীক্ষিত করা, শিক্ষিত করা, প্রশিক্ষিত করা, সেই ব্যাপারটিতে আমরা বেশ কিছুটা পিছিয়ে আছি। যেমনটি আজকে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে মোবাইল ফোন কোম্পানিগুলোকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, তারা ইউজার ফ্রেন্ডলি মোবাইল ফোন অ্যাক্সেস আনার ক্ষেত্রে তাদের টার্গেট মার্কেটকে প্রশিক্ষিত করার ক্ষেত্রে অনেক কাজ করেছে। সেই কাজটুকু আমাদেরও আরো বাড়াতে হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে যারাই ডেবিট কার্ড ইস্যু করছে, ক্রেডিট কার্ড ইস্যু করছে, তাদেরকে বাড়াতে হবে। সেই ক্ষেত্রে এসে যায় ই কমার্স। ই কমার্সে একটি প্রণিধানযোগ্য বিষয় হচ্ছে যে আমাদের পেমেন্ট গেটওয়ে তৈরি করা। পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্ম, এটা ভারতে দেখবেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখবেন, যুক্তরাজ্যে দেখবেন, সেই ক্ষেত্রে এখনো পেমেন্ট গেটওয়ে ইস্টাবলিশ করার জন্য কাজটুকু শুরু হয় নাই। যখনই শুরু হবে তখন দেখা যাবে ব্যাংক এবং ভেন্ডারদের মধ্যে একটি ইন্টিগ্রেটেড সলিউশন দাঁড়িয়ে যাবে, এবং আমরাও ক্রেডিট কার্ডের সেটেলমেন্ট, ডেবিট কার্ডের সেটেলমেন্টের ক্ষেত্রে অনেকটুকু এগিয়ে যাব। ভিশন 2021, এই বিষয়টিকে আপনারা ব্যাংকিং খাতে কিভাবে প্রতিফলিত করছেন? জেফ্রি স্যাক্স 1999 সালে প্রয়াত অর্থমন্ত্রী কিবরিয়ার আহ্বানে বাংলাদেশে এসেছিলেন। উনি বাংলাদেশের ভবিষ্যৎকে আরো পরিষ্কার, পরিচ্ছন্ন, গতিময় করার ক্ষেত্রে দুটি বৃহৎ চ্যালেঞ্জের কথা বলেছেন। একটি চ্যালেঞ্জ হলো, এখানে হয়তো রিলেভেন্ট না, যে বাংলাদেশ তার কিভাবে তার ভারতের সাথে তার সম্পর্ককে ব্যবহার করবে, বিশেষত ট্রপিক্যাল এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড ট্রপিক্যাল হেলথ রিসার্চের ক্ষেত্রে। আর দ্বিতীয় যে সবচেয়ে পরিধানযোগ্য বিষয় বলেছিলেন জেফ্রি স্যাক্স, আপনি জেনে থাকবেন, এন্ড অফ পভার্টি গ্রন্থের প্রণেতা এবং ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট প্রফেসর ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বর্তমানে উনি জাতিসংঘের যে সেক্রেটারি জেনারেল রয়েছে তার অ্যাম্বাসেডারও, তার পরামর্শক হিসাবে কাজ করছেন। দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে পরিধানযোগ্য, সেটি হচ্ছে বাংলাদেশ কিভাবে দারিদ্র্য বিমোচনে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে প্রযুক্তিকে নিয়ে যেতে পারবে। সুতরাং আমরা মনে করি যে এই যে পেমেন্ট গেটওয়ে, ই কমার্স, এম কমার্স, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আজকে যেটা হয়েছে আপনি দেখেছেন যে কৃষি মন্ত্রণালয় এবং এই সরকার 1,82,00,000 কৃষকের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চাচ্ছে, সাবসিডি পৌঁছে দিতে চাচ্ছে। সেই ক্ষেত্রে তারা অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাংকের কাছে, এবং সরকার ওই দিনের অপেক্ষায় আছে আমরা, যেদিন সরকার তার সাবসিডি, তার পেমেন্ট, সেটেলমেন্ট সবকিছু ওই কৃষি মন্ত্রণালয়ে বসে, অর্থ মন্ত্রণালয়ে বসে কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সম্পাদন করতে পারবেন, যাতে কৃষক সত্যিকার অর্থে দারিদ্র্যের কোষাগার থেকে মুক্ত হওয়ার জন্য কিংবা সাবসিডি পাওয়ার জন্য আজ প্রযুক্তির যথাযথ ব্যবহারে সক্ষম হবে, পারঙ্গম হবে এবং এফিশিয়েন্টলি প্রযুক্তিকে দারিদ্র বিমোচনের কাজে ব্যবহার করতে পারবে। সেই ক্ষেত্রে শুধুমাত্র আলোচনার টেবিলে শুধু প্রযুক্তির ব্যবহার কিংবা ডিজিটাল বাংলাদেশকে যদি আমরা আবদ্ধ করে রাখি, তাহলে কিন্তু এটা ব্যর্থ হবে। সেই ক্ষেত্রে আমরা ইংরেজিতে যেটি বলা হয় ওয়াকিং দ্য টক, আমাদেরকে এখন কার্য পরিচালনা করতে হবে, ইমপ্লিমেন্টেশনে এগিয়ে যেতে হবে, কথার চাইতে বেশি কাজ করতে হবে। আপনার সাথে আলাপচারিতায় আমরা অনেক মূল্যবান তথ্য পেলাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের টেক গল্প। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, বিরতির পর।